শীতের শেষে হলুদ গাছের গোড়া খুঁড়ে হলুদ তুলছি। মাটির নিচে লুকিয়ে থাকা সোনালি হলুদের দেখা পেয়ে খুশি হলাম। ছেলে কোদাল দিয়ে খুঁড়ছে, আমি হলুদগুলো পরিষ্কার করে ঝুড়িতে রাখছি। একটা বড় হলুদ পেয়ে সে আমার হাতে দিল। বলল, মা দেখো কি সুন্দর, সত্যিই সোনার মতো চকচক করছে। আমি বললাম, খুব সুন্দর হয়েছে। সে আমার পাশে বসে বলল, মা এই হলুদ যেমন মাটির নিচে লুকিয়ে ছিল অথচ সোনার মতো দামি। আমি বললাম, হ্যাঁ। তারপর সে আমার হাত ধরে বলল, তেমনি আমার ভালোবাসাও লুকিয়ে ছিল, কিন্তু তা সোনার চেয়েও দামি। আমি তোমাকে ভালোবাসি মা, তুমি আমার স্ত্রী হও। এই সোনালি হলুদের মতোই সোনালি হবে আমাদের সংসার। হলুদের গুড়ায় আমার হাত হলুদ হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিকাশ সেন, বয়স ৫০ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ আমি আপনাদের এমন একটি রহস্যময় ঘটনার কথা বলতে যাচ্ছি যা আমার জীবনে ঘটেছিল গত বছর। এই ঘটনাটি এতটাই অবিশ্বাস্য যে আমি নিজেও কখনো ভাবিনি এমন কিছু আমার সাথে ঘটতে পারে। আমাদের পুরনো বাড়িটি ছিল পাহাড়ের পাদদেশে। বাড়িটির পেছনে একটি বড় বাগান ছিল যেখানে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করতাম। সেই বাগানেই আমাদের হলুদ গাছ ছিল। প্রতি বছর শীতের শেষে আমরা হলুদ তুলতাম। সেদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা চলো আজ হলুদ তুলি। আমি রাজি হয়ে গেলাম। আমরা দুজনে বাগানে গেলাম। রিয়াদ কোদাল নিয়ে হলুদ গাছের গোড়া খুঁড়তে শুরু করল। আমি একটি ঝুড়ি নিয়ে বসলাম তার পাশে। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ রিয়াদের কোদাল একটা শক্ত কিছুতে লাগল। সে আমাকে বলল, মা মনে হচ্ছে নিচে কিছু একটা আছে। আমি কাছে গিয়ে দেখলাম মাটির নিচে একটা ধাতব বস্তুর আভাস পাওয়া যাচ্ছে। রিয়াদ আরও সাবধানে খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর আমরা দেখলাম একটি পুরনো ধাতব বাক্স। বাক্সটি মরচে ধরা, কিন্তু এখনও শক্ত। আমার মনে হলো এটি অনেক পুরনো। মা এটা কি হতে পারে? রিয়াদ জিজ্ঞেস করল। জানি না বাবা, তোমার দাদুর সময় থেকেই তো এই বাড়িতে আছি। হয়তো কোনো পুরনো জিনিস। আমরা বাক্সটি মাটি থেকে তুলে আনলাম। বেশ ভারী লাগল। বাক্সের উপরে কিছু লেখা ছিল, কিন্তু মরচের কারণে পরিষ্কার বোঝা যাচ্ছিল না। রিয়াদ বলল, মা চলো ভেতরে নিয়ে গিয়ে খুলে দেখি। আমি রাজি হলাম। আমরা বাক্সটি ঘরে নিয়ে এলাম। বিকাশও অফিস থেকে ফিরে এসেছে। তানিয়া স্কুল থেকে এসে গেছে। সবাই বাক্সটি দেখে অবাক হল। বিকাশ বলল, এটা কোথায় পেলে? আমি পুরো ঘটনা বললাম। বিকাশও খুবই আগ্রহী হয়ে উঠল। চলো খুলে দেখি ভেতরে কি আছে। বাক্সটির তালা ভেঙে গেছে অনেক আগেই। আমরা ঢাকনা খুলে দেখলাম ভেতরে কিছু পুরনো কাগজপত্র, একটি ছোট থলি আর একটি ডায়েরি। তানিয়া হাততালি দিয়ে বলল, ওয়াও, এটা তো একদম সিনেমার মতো। রিয়াদ প্রথমে ডায়েরিটি হাতে নিল। ডায়েরিটি খুলে দেখল প্রথম পাতায় একটি নাম লেখা, মহেন্দ্রনাথ সেন, ১৯৮৫। মহেন্দ্রনাথ সেন? এ নামটা তো জানা জানা লাগছে, বিকাশ বলল। আমি বললাম, তোমার দাদার ভাইয়ের নাম ছিল মহেন্দ্রনাথ। তবে তিনি তো অনেক আগেই মারা গেছেন। রিয়াদ ডায়েরির পাতা উল্টাতে লাগল। প্রতিটি পাতা হাতে লেখা কিছু না কিছু। কিছু পাতা পানিতে নষ্ট হয়ে গেছে, কিন্তু অধিকাংশ পাতা পড়া যাচ্ছে। হঠাৎ রিয়াদ একটি পাতায় থামল। তার চোখ বড় বড় হয়ে গেল। মা এটা দেখো। সে আমাদের দিকে ডায়েরিটা ঘুরিয়ে ধরল। সেখানে লেখা ছিল, আজ ২-৫ ডিসেম্বর ১৯৮৫। আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে। ডাক্তার বলেছে আর কিছুদিন। কিন্তু মরার আগে আমার গোপন সম্পদের কথা কোথাও লিখে রাখতে হবে। পরিবারের কেউ জানলে অশান্তি হবে। তাই এই ডায়েরিতে লিখে রাখছি এবং বাগানে পুঁতে দিচ্ছি। যে এটা পাবে সেই এই সম্পদের মালিক হবে। পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছি অনেক স্বর্ণমুদ্রা আর হীরা। গুহার ঠিকানা এই ডায়েরির শেষ পাতায় দিয়ে দিলাম। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। কি অবিশ্বাস্য! তানিয়া চিৎকার করে বলল, আমরা ধনী হয়ে যাব। বিকাশ বলল, আগে পুরো ডায়েরিটা পড়ি, তারপর সিদ্ধান্ত নেব। রিয়াদ তাড়াতাড়ি শেষ পাতার দিকে গেল।
সেখানে একটি মানচিত্র আঁকা। মানচিত্রে দেখানো আমাদের বাড়ি থেকে পাহাড়ের দিকে একটি পথ। তারপর কিছু চিহ্ন দিয়ে একটি গুহার অবস্থান দেখানো। মা, এই পথটা তো আমি চিনি। এটা পাহাড়ের উপরে যে পুরনো মন্দির আছে সেদিকে যায়, রিয়াদ বলল। আমি বললাম, হ্যাঁ, তোমার দাদু জীবিত থাকতে মাঝে মাঝে ওই মন্দিরে যেতেন। বিকাশ বলল, তাহলে কাল সকালে আমরা সবাই মিলে ওদিকে যাব। দেখি কি আছে। সেদিন রাত্রে আমার ঘুম হল না। মনে নানা প্রশ্ন। সত্যিই কি কোনো গুপ্তধন আছে? নাকি এসব কল্পকাহিনী? পরের দিন সকাল সকাল আমরা 4 জন প্রস্তুত হলাম। কিছু খাবার আর পানি নিলাম। রিয়াদ একটি কোদাল আর টর্চলাইট নীল। তানিয়া ক্যামেরা নীল ছবি তোলার জন্য। পাহাড়ের পথটা বেশ খাড়া। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম পুরনো মন্দিরের কাছে। মন্দিরটি প্রায় ভেঙে পড়েছে। কেউ আর এখানে আসে না। রিয়াদ মানচিত্র দেখে বলল, এখান থেকে উত্তর দিকে যেতে হবে। তারপর একটা বড় পাথরের পাশ দিয়ে নিচে নামতে হবে। আমরা মানচিত্র অনুসরণ করে এগিয়ে চললাম। প্রায় আধ ঘন্টা পর আমরা দেখলাম একটি বড় পাথর। পাথরটার পাশে আসলেই একটা পথ নিচের দিকে নেমে গেছে। মা, এখানে, তানিয়া চিৎকার করে বলল। আমরা সবাই নিচে নামতে শুরু করলাম। পথটা বেশ সরু আর পিচ্ছিল। খুব সাবধানে নামতে হলো। নিচে নামার পর দেখলাম একটি গুহার মুখ। গুহাটি প্রাকৃতিক, মানুষের তৈরি নয়। বিকাশ বলল, এটাই সেই গুহা হবে। রিয়াদ টর্চলাইট জ্বালিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। আমরা সবাই তার পেছনে পেছনে গেলাম। গুহার ভেতরটা বেশ বড়। মেঝে সমতল আর শুকনো। রিয়াদ টর্চলাইটের আলো চারদিকে ফেলে দেখছিল। হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল, ওখানে দেখো। আমরা দেখলাম গুহার এক কোণে একটি পাথরের নিচে কিছু একটা চাপা দেওয়া আছে। রিয়াদ আর বিকাশ মিলে পাথরটি সরাল। নিচে একটি চামড়ার থলি। থলিটি তুলে খুলে দেখলাম ভেতরে সত্যিই কিছু স্বর্ণমুদ্রা আর ছোট ছোট হীরা। আমি বিশ্বাস করতে পারছি না, আমি বললাম। তানিয়া লাফিয়ে লাফিয়ে বলল, আমরা আসলেই ধনী হয়ে গেলাম। বিকাশ বলল, এখন আমাদের খুব সাবধানে এগুলো ঘরে নিয়ে যেতে হবে। কারো কাছে এ কথা বলা যাবে না। আমরা থলিটি নিয়ে ঘরে ফিরে এলাম। বাড়িতে এসে আবার ভালো করে দেখলাম। মোট 12টি স্বর্ণমুদ্রা আর 6টি হীরা। পরের দিন বিকাশ শহরে গিয়ে একজন স্বর্ণকারের কাছে নিয়ে গেল। স্বর্ণকার বলল, এগুলো খুবই পুরনো আর দামি। প্রতিটি মুদ্রার দাম কমপক্ষে 50,000 টাকা। আর হীরাগুলোর দাম আরও বেশি। আমরা সিদ্ধান্ত নিলাম এগুলো বিক্রি করে তানিয়ার পড়াশোনার জন্য রাখব। রিয়াদের বিশ্ববিদ্যালয়ের খরচও মিটবে। সেই থেকে আমাদের সংসারে সচ্ছলতা এসেছে। রিয়াদ এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। তানিয়া ভালো স্কুলে পড়ছে। মাঝে মাঝে ভাবি, সেই হলুদ তোলার দিন যদি আমরা বাগানে না যেতাম তাহলে কি হতো? হয়তো এই গুপ্তধন কখনোই আবিষ্কার হতো না। জীবনে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা জানি না। কখন কোনো মুহূর্তে কি ঘটবে তা বলা যায় না। আজও মাঝে মাঝে সেই পুরনো ডায়েরিটি পড়ি। মহেন্দ্রনাথ কাকার কথা ভাবি। তিনি জীবদ্দশায় হয়তো ভেবেছিলেন এই সম্পদ কেউ পাবে না। কিন্তু ভাগ্য এমনই, তার রেখে যাওয়া সম্পদ আমাদের জীবনে নতুন আলো এনে দিল। রিয়াদ এখন প্রায় বলে, মা, সেদিন তুমি যদি হলুদ তুলতে না যেতে তাহলে আমাদের এই সৌভাগ্য হতো না। আমি বলি, জীবনে সব কিছুর একটা সময় আছে। সেই দিনই ছিল আমাদের ভাগ্য পরিবর্তনের দিন। এখন আমরা আরও বড় একটি বাড়িতে থাকি। বিকাশ নিজের ব্যবসা শুরু করেছে। রিয়াদ পড়াশোনার পাশাপাশি আমাদের ব্যবসায় সাহায্য করে। তানিয়া স্বপ্ন দেখে বড় হয়ে ডাক্তার হওয়ার। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ঘটনার পর আমাদের পরিবারে ভালোবাসা আরও বেড়েছে। সবাই একসাথে মিলে কাজ করি, একসাথে স্বপ্ন দেখি। মাঝে মাঝে তানিয়া বলে, মা, তুমি বলো তো আমাদের বাগানে আরও কোনো গুপ্তধন আছে কি না? আমি হেসে বলি, থাকুক না। আমাদের তো এখন যা আছে তাতেই খুশি। কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে আমিও ভাবি, হয়তো আরও কোনো রহস্য লুকিয়ে আছে আমাদের পুরনো বাড়িতে। যেদিন আমরা সেই বাক্স পেয়েছিলাম সেদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর দিন। এমন ঘটনা হয়তো কারো জীবনে একবারই ঘটে। আর সেই হলুদ গাছটি, আমরা এখনও প্রতি বছর সেখান থেকে হলুদ তুলি। কিন্তু এখন আর কোনো বাক্স পাইনি। তবে সেই হলুদের স্বাদ যেন আগের চেয়ে মিষ্টি লাগে। রিয়াদ প্রায় বলে, মা, সেই দিন তুমি যখন আমার হাত হলুদ হয়ে গেল বলেছিলে, তখন কি তুমি জানতে এমন কিছু হবে? আমি বলি, না বাবা, আমি কিছুই জানতাম না। কিন্তু মনে হয় ভাগ্য আমাদের পক্ষে ছিল।
বিকাশ মাঝে মাঝে বলে, রূপালি, তুমি আমাদের ভাগ্যলক্ষ্মী। তোমার সাথে থাকার পর থেকে আমাদের জীবনে শুধু ভালো ভালো জিনিসই ঘটছে। আমি হেসে বলি, এসব তোমার ভালোবাসার কথা। আসলে আমাদের সবার মিলিত চেষ্টাতেই সব সম্ভব হয়েছে। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি, জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। কোনো মুহূর্তে কি ঘটবে তা কেউ জানে না। হয়তো আগামীকালই আরও কোনো সুখের খবর আসবে আমাদের জীবনে। আর সেই দিনের হলুদ তোলার স্মৃতি এখনও আমার মনে জল জল করে। সেই দিন থেকেই আমাদের জীবনে শুরু হয়েছিল নতুন অধ্যায়ের